আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে স্বাগতম বন্দি পাঠশালা কর্তৃক এইচএসসি কেমিস্ট্রি ওয়ান শট ক্লাসে। তো আজকে ক্লাসে আমরা যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব সেই অধ্যায়ের নাম হচ্ছে কর্মমুখী রসায়ন। আমাদের কেমিস্ট্রি অন্যতম গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য এই অধ্যায়টা। আর এই অধ্যায় থেকে প্রতি বছর এমসিকিউ আসে। তো এই অধ্যায় আসলে তুমি হয়তোবা জানো যে এই অধ্যায়টা খুবই বড়, কিন্তু আমি এখানে স্পেসিফিকলি কয়েকটা টপিক তোমাকে ধরে দিব, যে টপিকগুলো যদি তুমি পড়ে যাও ওখান থেকে ভালো করে এমসিকিউ আনসার করতে পারবা। তো আজকে আমরা মোটামুটি অনেকগুলো এমসিকিউ সলভ করব। তো আজকের একটা ক্লাসের মাধ্যমে তোমার এই অধ্যায়ের এমসিকিউ টোটালি রিভিশন হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমরা আজকে বেসিকলি 9 বছরের কোশ্চেন সলভ করব। 9 বছরে এমসিকিউ যা যা এসেছিল বোর্ডগুলোতে সেগুলো নিয়ে আলোচনা করব, এবং তোমার 2015 থেকে 2023 সাল পর্যন্ত যে সকল এমসিকিউ গুলো আসছে না সেগুলো নিয়ে আলোচনা করব। ওকে? এবং কয়টা দেখবো, আমরা টোটাল কয়টা এমসিকিউ দেখবো দেখো, আমরা টোটাল হচ্ছে 78টা এমসিকিউ দেখবো। ঠিক আছে? এই অধ্যায় থেকে এমসিকিউ আসে মোটামুটি, তুমি আসলে জানো অলরেডি, কিন্তু এই অধ্যায়টা অনেকে পড়তে চায় না। তো কারণ অধ্যায়টা একটু বড় আর থিওরিটিক্যাল পার্টটা বেশি, মানে খালি মুখস্থ। তো এর কারণে আমি স্পেসিফিক কিছু জিনিস দাগায় দিব বা বলে দিব যেগুলো আসলে তুমি মাথায় রেখো, ওখান থেকে এমসিকিউ আসার পসিবিলিটিটা একটু বেশি। এবং এই ক্লাসের এমসিকিউ গুলো সলভ করলে তুমি ইনশাল্লাহ এখান থেকে কি অনেকটুকুই কমন পাবা। আচ্ছা, তো আমরা ক্লাসে শুরু করার আগে আমি হচ্ছে তোমাদের নূর ভাইয়া বেসিকলি। তো এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল। তো এখানে হচ্ছে তুমি প্লে লিস্ট দেখতে পাচ্ছ, অনেকগুলো প্লে লিস্ট রয়েছে। এর মধ্যে তোমাদের আমি যে প্লে লিস্টটা নিয়ে কাজ করছি সেটা হচ্ছে এই যে এইচএসসি 25 কেমিস্ট্রি ওয়ান শট ক্লাস। আজকের ক্লাসে আসলে এইচএসসি 26ও দেখতে পারে যদি তার এই অধ্যায়টা কমপ্লিট হয়ে থাকে। তো এই প্লে লিস্টে আসলে তুমি ক্লাসগুলো পাবা। পাশাপাশি তুমি আমার সাথে যদি অ্যাডমিশনের জার্নিতে জয়েন করতে চাও, তোমাদের নিয়ে আমি অ্যাডমিশনের কাজ করব। দেখো, তোমাদের আগের ব্যাচের ভাইয়া আপুরা 24 ব্যাচের, তাদের নিয়ে আমরা কাজ করছি। যেমন এখানে দেখো জিএসটি কোশ্চেন ব্যাংক সলভ, তারপর এখানে হচ্ছে কৃষি গুচ্ছ নিয়ে কাজ করছি। তারপরে নূর ভাইয়ার ফেমাস একটা প্লে লিস্ট রয়েছে ক্যাম্প কার্ড, এই যে এটা হয়তো বা এটা সম্পর্কে তুমি আগে জেনেছো। এবং এখানে ঢাকা ইউনিভার্সিটি নিয়ে আমরা কাজ করেছি। ওকে? তো তুমি যদি আমার সাথে আপডেটেড থাকতে চাও অবশ্যই আমার চ্যানেলের সাথে যুক্ত থেকো। চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার হচ্ছে তোমার বেল আইকনটা ক্লিক করো, যাতে আমার বাকি ওয়ান শট গুলা তুমি সবার আগে পাও। জাস্ট নোটিফিকেশনটা তোমার ইউটিউবে চলে যাবে, তুমি এখানে ক্লিক করে আমার ভিডিওগুলা সবার আগে কি দেখতে পারবে ইনশাআল্লাহ। ওকে? তাহলে এই যে বেল আইকনটা ক্লিক করতে হবে সাবস্ক্রাইব করার পর। এরপরে আমাদের যে প্লে লিস্টের কথা বললাম, এই যে এই প্লে লিস্টটা এইচএসসি কেমিস্ট্রি ওয়ান শট তোমাদের জন্য স্পেশাল আমি তৈরি করেছি। তো এখানে টোটাল অলরেডি 5টা ভিডিও আপলোড করা ডান। কি কি অধ্যায়? গুণগত রসায়ন, মৌলের পর্যাপিত ধর্ম, রাসায়নিক বন্ধন, পরিমাণগত রসায়ন, তারপরে তড়িৎ রসায়ন, পরিবেশ রসায়ন, আজকে পড়াচ্ছি কর্মমুখী রসায়ন, এটা অ্যাড হয়ে যাবে। এরপরে হচ্ছে রাসায়নিক পরিবর্তন, এরপরে লাস্ট আমাদের হচ্ছে জৈব জৈব। ওকে? আচ্ছা, তাহলে আমরা এখন আমাদের ক্লাসে ফিরে আসি। দেখো, আমরা ক্লাসটা শুরু করার আগে তোমাকে একটু ওয়ার্ম আপ দিতে চাই। ওয়ার্ম আপ মানে কি? মানে কিছু কনসেপ্ট যেগুলো তুমি একটু মাথায় রেখো, মানে মুখস্থ রেখো, যেগুলো থেকে এমসিকিউ আসে। ঠিক আছে? যেমন দেখো, শুরুতে আমরা যেটা পড়বো, যেমন প্রিজারভেটিভ, যেটাতে আমরা খাদ্য সংরক্ষণ করি, এটাকে দুই ভাগে ভাগ করি, প্রাকৃতিক আর হচ্ছে কৃত্রিম। তো প্রাকৃতিক প্রিজারভেটিভস কোনগুলা? যেমন সোডিয়াম ক্লোরাইড। তো এইটা দিয়ে কি মনে রাখবা? সোডিয়াম ক্লোরাইড দিয়ে আমরা যে খাবারটা সংরক্ষণ করি, এই পদ্ধতির নাম হচ্ছে কিউরিং। এবং এখানে সোডিয়াম ক্লোরাইড কতটুকু ইউজ করা হয়? 7 থেকে 8%। আবার মাঝে মাঝে কোনো কোনো জায়গায় এই সোডিয়াম ক্লোরাইডের দ্রবণটা 15 থেকে 18% ইউজ করা হয়। এবং কোন কোন জিনিস, যেমন হচ্ছে মাছ, মাংস, সবজি ইত্যাদি সংরক্ষণ করার জন্য আমরা ইউজ করে থাকি সোডিয়াম ক্লোরাইড। এরপরে আরেকটা প্রিজারভেটিভ হচ্ছে সরিষার তেল। এটা আসলে আমার বেসিকলি ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করতে হেল্প করে বা রোধ করতে হেল্প করে। এই সরিষার তেল দিয়ে আমরা আচার সংরক্ষণ করি। হয়তোবা তুমি ওই যে আচার খাইছো যখন দেখছো না, কেন তোমার আম্মু হচ্ছে সরিষার তেল দিয়ে রাখে তোমার হচ্ছে আচার সংরক্ষণে। তারপর হচ্ছে পিকলিং। পিকলিং হচ্ছে বেসিক্যালি একটা প্রক্রিয়া যেটাতে আমরা হচ্ছে কাঁচা ফলগুলা সংরক্ষণ করতে পারি। এরপরে চিনিটা খুব ইম্পর্টেন্ট। এখানে আমি বলে দিই স্পেসিফিকলি কোনগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট তোমার এক্সামের জন্য। যেমন হচ্ছে এই যে সোডিয়াম ক্লোরাইডটা, তারপরে হচ্ছে যে চিনিটা, এগুলো একটু বেশি আসে। তো চিনির আসলে তোমার হচ্ছে, চিনিকে আমরা বলতে পারি যে সে হচ্ছে অতিরিক্ত আর্দ্রতা আসে না, শোষণ করে ফেলে। তো চিনি আসলে খাদ্য সংরক্ষণ করে একটা প্রক্রিয়া, যেটাকে আমরা বলি অসমোসিস বা অভিস্রবণ প্রক্রিয়া। এরপর হলুদ হচ্ছে এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট। এরপর হচ্ছে অ্যালকোহল, যেটা হচ্ছে একটা ভেরি ভেরি স্ট্রং প্রিজারভেটিভস। মাথায় রেখো, নিচের কোনটি শক্তিশালী প্রিজারভেটিভস? এটা হচ্ছে অ্যালকোহল, শক্তিশালী একটা প্রিজারভেটিভ, যেখানে এই অ্যালকোহলে আমরা ইথানল ইউজ করি কতটুকু? 70 থেকে 95%। এরপরে ভিনেগারটা তো আমরা ক্লাস 9-10-এও পড়েছি। এটা একটা প্রাকৃতিক খাদ্য সংরক্ষণ, এটাতে আমরা আচার সংরক্ষণ করে থাকি, যেটাকে সিরকা বলা হয়, যেখানে 6 থেকে 10% কি থাকে বলতো? ইথানোয়িক অ্যাসিড, তাই না? ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণকে আমরা কি বলি? ভিনেগার। এই যে ছোটবেলায় পড়ছিলাম, CH3COOH, CH3COOH, রাইট? ওকে। প্রাকৃতিক খাদ্য সংরক্ষক বা প্রিজারভেটিভস গুলো আমাদের মনে রাখা উচিত।
এরপরে কৃত্রিম প্রিজারভেটিভস কোনগুলো? কৃত্রিম প্রিজারভেটিভ বেসিক্যালি আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে অ্যান্টি মাইক্রোবাল আর একটা হচ্ছে অ্যান্টি অক্সিডেন্ট। তাহলে অ্যান্টি মাইক্রোবালে আমরা কি দেখি, যেমন হচ্ছে সোডিয়াম বেনজোয়েট, খুবই ইম্পর্টেন্ট এবং খুবই উত্তম একটা হচ্ছে প্রিজারভেটিভস, অন্যতম একটা উত্তম মানে ভালো প্রিজারভেটিভস মানে কৃত্রিমের মধ্যে, যদিও কৃত্রিম প্রিজারভেটিভস তো আর সবগুলো ভালো হয় না, কিন্তু ভালোর মধ্যে ভালো এটা হচ্ছে সোডিয়াম বেনজোয়েটটা। ওকে, এরপরে সোডিয়াম সরবেট আছে, এরপরে এসিটিক অ্যাসিড আছে, ওই যে ভিনেগার আর কি আমরা যেটাকে বলি, হতে পারে। এরপরে পটাশিয়াম বাইসালফাইড, সালফার ডাইঅক্সাইড, এগুলো হচ্ছে কৃত্রিম প্রিজারভেটিভ। সাইট্রিক অ্যাসিড খুবই ইম্পর্টেন্ট, এই যেটা সোডিয়াম বেনজোয়েটটা খুব ইম্পর্টেন্ট, সোডিয়াম সরবেটটা খুব ইম্পর্টেন্ট, সাইট্রিক অ্যাসিডটা খুব ইম্পর্টেন্ট। প্রোপানয়েড সমূহ যেমন হচ্ছে এখানে ক্যালসিয়াম প্রোপানয়েড আছে, তারপরে সোডিয়াম নাইট্রাইট, সোডিয়াম নাইট্রেট, পটাশিয়াম নাইট্রাইট, পটাশিয়াম নাইট্রেট ইত্যাদি, এগুলো আর কি। ঠিক আছে, এগুলো হচ্ছে বেসিক্যালি তোমার অ্যান্টি মাইক্রোবাল কৃত্রিম প্রিজারভেটিভস। এরপরে আমরা যেটা মাথায় রাখবো অ্যান্টিঅক্সিডেন্ট এগুলো কৃত্রিম প্রিজারভেটিভস। তো অ্যান্টিঅক্সিডেন্ট কৃত্রিম প্রিজারভেটিভস এর মধ্যে কোনগুলো আছে এগুলো একটু মাথায় রাখবো। যেমন আছে বিএইচটি, নাম কি, বিউটাইলেটেড হাইড্রোক্সি টলুইন। তারপরে বিএইচএ, বিউটাইলেটেড হাইড্রোক্সি অ্যানিসল। তারপর আছে হচ্ছে টিবিএইচকিউ, টার্ট বিউটাইল হাইড্রোকুইনন। ওকে, এই যে এগুলা হচ্ছে বেসিক্যালি আমার কৃত্রিম প্রিজারভেটিভস আছে না, এই কৃত্রিম প্রিজারভেটিভস এর মধ্যে দুইটা ভাগ, একটা হচ্ছে অ্যান্টিমাইক্রোবাল আর একটা অ্যান্টিঅক্সিডেন্ট। তো অ্যান্টিঅক্সিডেন্টের ভিতরে এই তিনটা পড়ছে। আর এইগুলো স্পেশালি আমরা কিসের জন্য ইউজ করি, তেল এবং চর্বি সংরক্ষণে ব্যবহৃত হয় এই তিনটা কি অ্যান্টিঅক্সিডেন্ট বা কৃত্রিম প্রিজারভেটিভস। ওকে, তাহলে আমরা কৃত্রিম প্রিজারভেটিভস থেকে দুই ভাগে ভাগ করছি। ওই দুই ভাগের ভিতরে অ্যান্টিমাইক্রোবাল এগুলো দেখলাম, আর এই অ্যাসিটিক অ্যাসিডটাকে কেউ ভিনেগার ভেবো না, কারণ এই অ্যাসিটিক অ্যাসিডে ইথানোইক অ্যাসিডের পরিমাণটা অনেক বেশি হতে পারে, ডিপেন্ড করে আর কি। ঠিক আছে, আবার অন্য অ্যাডিটিভও মিক্স থাকতে পারে। ঠিক আছে, ভিনেগার হচ্ছে প্রাকৃতিক সংরক্ষক, 6 থেকে 10% ইথানোইক অ্যাসিডের জলীয় দ্রবণ। ওকে, নট এইটা। ওকে, দুইটার মধ্যে ডিফারেন্স আছে। অলরাইট, আবার বলে দিলাম। এরপরে হচ্ছে অ্যান্টিমাইক্রোবাল দেখলাম, আমরা অ্যান্টিঅক্সিডেন্ট গুলো দেখে পেলাম, কৃত্রিম প্রিজারভেটিভস। ওকে, এরপরে আমরা এখানে কয়েকটা অনুমোদিত ফুড প্রিজারভেটিভস আছে, মানে হচ্ছে এইগুলো দিয়ে তুমি খাদ্য সংরক্ষণ করতে পারবা, তোমাকে কোনো প্যারা দিবে না। যেমন কি কি, সোডিয়াম নাইট্রেট, তারপরে ল্যাকটিক অ্যাসিড, তারপরে হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, মিথাইল তোমার প্যারাবেন, তারপরে হচ্ছে পটাশিয়াম সরবেট, সোডিয়াম বেনজয়েড এবং সোডিয়াম প্রোপাইন, এইগুলা। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে অনুমোদিত ফুড প্রিজারভেটিভস, মানে হচ্ছে যেগুলো গভর্নমেন্ট থেকে বলে দেওয়া আছে যে এই প্রিজারভেটিভস তুমি ইউজ করতে পারবা, কিন্তু নির্দিষ্ট পরিমাণে। ঠিক আছে, তাহলে তোমাকে যদি কখনো কোশ্চেন আসে নিচে কোনটি অনুমোদিত ফুড প্রিজারভেটিভস, তাহলে যে তুমি আনসার করতে পারো। এগুলো একটু মুখস্থ রেখো। ঠিক আছে, এগুলো একটু কি করবা, কষ্ট করে মুখস্থ রাখবা। ওকে, কারণ এই অধ্যায়টা যেমন তুমি অলরেডি মুখস্থ টাইপ। আরো দুইটা আছে, যেমন সালফার ডাইঅক্সাইড, সাইট্রিক অ্যাসিড। ঠিক আছে, এগুলো কিন্তু সবগুলোই কি অনুমোদিত ফুড প্রিজারভেটিভস। ওকে, এরপরে আসে হচ্ছে কিলেটিং এজেন্ট মানে ইডিটিএ। এটা দিয়ে কিন্তু অনেক ইনফরমেশন আছে, তুমি জাস্ট একটা ইনফরমেশন মনে রেখো যে ইডিটিএ কে আমরা বলি কি, কিলেটিং এজেন্ট। কি বলি, কিলেটিং এজেন্ট। ঠিক আছে, তো এই ইনফরমেশন আমাদের মাথায় রাখতে হবে। এরপরে আসি, দেখো আমরা একটু আগে কৃত্রিম ফুড প্রিজারভেটিভসে তোমার হচ্ছে অ্যান্টিমাইক্রোবাল এবং অ্যান্টি অক্সিডেন্ট দেখেছিলাম। এই অ্যান্টি অক্সিডেন্টটাকে আবার 4 ভাগে ভাগ করা যায়, বুঝছো কয় ভাগে, 4 ভাগে। যেমন একটা হচ্ছে মুক্তমূলক বা ফ্রি রেডিক্যাল কোনগুলা, বিএইচটি, বিএইচএ, টিবিএইচকিউ, মনে রাখো এগুলা। অক্সিজেন শোষণকারী কোনগুলা, ভিটামিন সি, ভিটামিন ই এবং বিটা ক্যারোটিন। ঠিক আছে, মানে হচ্ছে আমি অ্যান্টি অক্সিডেন্ট গুলাকে মানে এই খাদ্য সংরক্ষক গুলাকে আরো 4 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে মুক্তমূলক, অক্সিজেন শোষণকারী, প্রাকৃতিক এবং কৃত্রিম। তাহলে এখান থেকে যেটা ইম্পর্টেন্ট যে এই অ্যান্টি অক্সিডেন্টের মুক্তমূলক কোনগুলা, অক্সিজেন শোষণকারী কোনগুলা, তারপর হচ্ছে প্রাকৃতিক কোনগুলা। ঠিক আছে, প্রাকৃতিক যেমন ভিটামিন সি, ভিটামিন ই, বিটা ক্যারোটিন। এই যে বিটা ক্যারোটিন যে একটা প্রাকৃতিক তোমার ফুড প্রিজারভেটিভস, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, প্রাকৃতিক যে প্রিজারভেটিভস এটা খুব ইম্পর্টেন্ট, যে বিটা ক্যারোটিন যে একটা প্রাকৃতিক কি প্রিজারভেটিভস। এরপরে হচ্ছে কৃত্রিমগুলোর মধ্যে কি কি আছে, বিএইচটি, বিএইচএ, এগুলো তো অলরেডি আমরা পড়ছি যে এগুলো হচ্ছে কৃত্রিম ফুড প্রিজারভেটিভস। তো এগুলো হচ্ছে কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট। আবার প্রোপাইল গ্যালেট এবং হচ্ছে সাইট্রিক অ্যাসিড। ঠিক আছে, তাহলে এই ইনফরমেশনগুলো ভাইয়া অবশ্যই আমাকে কি করতে হবে, মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, এই ইনফরমেশনগুলো অবশ্যই আমাকে কি করতে হবে, মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপরে কৌটাজাতকরণে আরো অনেক ইনফরমেশন আছে, কিন্তু এর মধ্যে আমি বাছাই করেছি কয়েকটা ইনফরমেশন, জাস্ট দুইটা জিনিস। প্রথমত আম এবং কাঁঠাল, আমের সাথে আরেকটা জিনিস অ্যাড করতে পারি, কাঁঠাল আমাদের জাতীয় ফল। এই আম এবং কাঁঠাল আমি যদি সংরক্ষণ করতে চাই তাহলে আমার কি লাগবে, সাইট্রিক অ্যাসিড। টমেটো যদি সংরক্ষণ করতে চাই এর জন্য লাগবে লবণ, চিনি। লবণ লাগবে 10% আর চিনি লাগবে কতটুকু, 5%। ঠিক আছে, যে চিনির সংকেত C12H22O11। ওকে, আচ্ছা।
এখন আমরা কিছু এমসিকিউ তে যাই। এখন যে থিওরিগুলো পড়লাম আমরা এখানে, এই থিওরির উপর কি কি এমসিকিউ আছে সেগুলো আমরা এখন একটু দেখে নিই। যেমন শুরুতে যে এমসিকিউটা দেখবো সেটা হচ্ছে খাদ্য নিরাপত্তার সাথে সম্পৃক্ত কোনটা, মানে খাদ্যকে তুমি নিরাপদ রাখতেছো এর জন্য কোনটা করতে পারি আমরা, মানে কোনটার সাথে কানেকশন এখানে, অনেক বেশি খাদ্য উৎপাদন না, উচ্চ ফলনশীল ফসল উৎপাদন না, আমি চাচ্ছি খাদ্য নিরাপত্তা, নিরাপত্তা মানে খাদ্যটাকে আমি স্টোর রাখবো, একদম পারফেক্টলি স্টোর রাখবো যাতে ব্যাকটেরিয়া আক্রমণ করতে না পারে। তাহলে এটা কার সাথে কানেক্টেড হবে? ডেফিনেটলি খাদ্য সংরক্ষণ, রাইট? খাদ্যটাকে আমি কিভাবে স্টোর করে রাখতেছি, খাদ্য সংরক্ষণ। ওকে, এরপরে কোনটি অ্যান্টি অক্সিডেন্ট, কোনটা অ্যান্টি অক্সিডেন্ট? আচ্ছা, অ্যান্টি অক্সিডেন্ট কোনগুলো আমরা দেখলাম, অ্যান্টি অক্সিডেন্টকে 4 ভাগে ভাগ করা যায়, অনেকগুলো দেখছি, বিএইচএ, বিএইচটি, টিবিএইচকিউ, তারপরে হচ্ছে তোমার বিটা ক্যারোটিন, তাই না, প্রোপাইল গ্যালেট, এগুলো সব অ্যান্টি অক্সিডেন্ট। তাহলে এখানে কোনটা আনসার হবে? এই যে বিটা ক্যারোটিন, রাইট? এই যে অ্যান্টি অক্সিডেন্ট বিটা ক্যারোটিন, এই যে মাত্র আমরা দেখলাম যে অ্যান্টি অক্সিডেন্টের মধ্যে প্রাকৃতিক হচ্ছে বিটা ক্যারোটিন, আর এই বিটা ক্যারোটিনটা কি এক ধরনের অ্যান্টি অক্সিডেন্ট। ওকে, পরে এমসিকিউতে যাই আমরা। নিচের কোনটি উত্তম খাদ্য সংরক্ষক, মানে সব থেকে ভালো খাদ্য সংরক্ষক কোনটা? এখানে দেখো, তুমি যখন বলবে তোমাকে সব থেকে ভালো খাদ্য সংরক্ষক কোনটা, তোমার মাথায় এটা আসতে হবে যে ভালো খাদ্য সংরক্ষকের কথা বলছে, তাহলে এটা প্রাকৃতিক আমি আগে চিন্তা করব। তাহলে এখানে কি কোথাও প্রাকৃতিক আছে? হ্যাঁ আছে। কোথায়? এই যে ভিনেগার। ভিনেগারটা কি প্রাকৃতিক খাদ্য সংরক্ষক না? তাহলে এটাই সবার আগে প্রায়োরিটি পাবে। প্রাকৃতিক যেটা সবসময় ভালো হয় আমরা জানি, কৃত্রিম বা আর্টিফিশিয়াল বা যেটা হচ্ছে মানুষ দ্বারা তৈরি সেটা আমি জানি বাজে হয়, রাইট? তো এই জন্য হচ্ছে ভিনেগারটা আমার এখানে আসতে হবে, সে হচ্ছে প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভস। ওকে, নিচের কোনটি অসমোসিস বা অভিস্রবণ প্রক্রিয়া খাদ্য সংরক্ষণ করে? সেটা তো আমরা পড়ছিলাম, চিনি, তাই না? চিনি। ওকে, পরের কোশ্চেনটা, কোনটি কৃত্রিম প্রিজারভেটিভ? আচ্ছা, সোডিয়াম ক্লোরাইড, এটা তো আমরা জানি প্রাকৃতিক। তারপরে হচ্ছে চিনি, এটাও প্রাকৃতিক। ভিনেগার, এটাও প্রাকৃতিক। এই যে সোডিয়াম বেনজোয়েট, এটা কৃত্রিম প্রিজারভেটিভস এর মধ্যে ভালো একটা প্রিজারভেটিভস, তো এটা আনসার হবে সোডিয়াম বেনজোয়েট। পরের কোশ্চেনটা, নিচের কোনটি অ্যান্টি অক্সিডেন্ট নয়? নয়, এই যে নয় বলছে কিন্তু নয়, তাহলে এখানে কোনটা হবে? এই যে ইডিটি, এটা তো কিলেটিং এজেন্ট, তাই না? কিলেটিং এজেন্ট। তো এই যে বিএইচটি, টিবিএইচকিউ, বিএইচএ, এগুলো সবগুলো অ্যান্টি অক্সিডেন্ট, কিন্তু ইডিটি কোনো অ্যান্টিঅক্সিডেন্ট না। আচ্ছা, অ্যান্টিঅক্সিডেন্ট এজেন্ট কোনটা? দেখো এখানে কোনটা হবে? এই যে বিএইচএ, দেখা যাচ্ছে, এটা আনসার। পরের কোশ্চেনটা, বিএইচএ এবং বিএইচটি দ্বারা কোন ধরনের খাদ্য সংরক্ষণ করা যায়? এই যে তেল এবং চর্বি জাতীয় খাদ্য, আমি কিন্তু বলে দিয়েছিলাম। এই যে দেখো, একদম শুরুতে আমরা যখন অ্যান্টিঅক্সিডেন্ট পড়ছিলাম, নিচে কিন্তু আমি একটা লাইন লিখে দিয়েছিলাম, এই যে এই অ্যান্টিঅক্সিডেন্ট গুলো বিএইচটি, বিএইচএ, টিবিএইচকিউ, তেল এবং চর্বি খাদ্য সংরক্ষণে কি ব্যবহৃত হয়, রাইট? তাহলে এই ইনফরমেশন গুলো আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। ওকে, আমরা পরবর্তী এমসিকিউতে যাব। ওকে, খাদ্যবস্তুর লিপিডের জারণ আমি যদি রোধ করতে চাই, ঠিক আছে, আমি হচ্ছে খাদ্যবস্তুর লিপিডের জারণটা যদি আমি রোধ করতে চাই, এই যে এটা একটা থিওরিটিক্যাল পার্ট, আমি যদি জারণটাকে রোধ করতে চাই তাহলে কোনটি ব্যবহার করা হয়? ঠিক আছে, তো জারণ যদি আমি রোধ করতে চাই তাহলে আমাকে একমাত্র ইউজ করতে হবে কি বলতো? সালফার ডাই অক্সাইড। জারণটাকে রোধ করার জন্য কি ইউজ করবো আমরা? সালফার ডাই অক্সাইড। ওকে, পরের কোশ্চেনটাতে যাই, খাদ্য সংরক্ষণে ব্যবহৃত অ্যান্টিঅক্সিডেন্ট কোনটা? আচ্ছা, অ্যান্টিঅক্সিডেন্ট কোথায় আছে? এই যে বিএইচটি, বিএইচএ, টিবিএইচকিউ, বিটা ক্যারোটিন, এগুলো সবগুলো খাদ্য সংরক্ষণে ব্যবহৃত কি অ্যান্টিঅক্সিডেন্ট। ওকে, আচ্ছা, এরপরে নিচে কোনটি প্রাকৃতিক খাদ্য সংরক্ষক? আচ্ছা, প্রাকৃতিক খাদ্য সংরক্ষক কোনটা? এই যে সোডিয়াম ক্লোরাইড, NaCl, খাবার লবণ, তাই না? সালফার ডাইঅক্সাইড, এটা হচ্ছে একটা কৃত্রিম। সোডিয়াম বেনজোয়েট, এটাও সেম। ইথিলিন গ্লাইকল, এটা তো নাই। ওকে, তেল এবং চর্বি যুক্ত খাদ্য সংরক্ষণ কোনটা ব্যবহৃত হয়? ওই অ্যান্টি অক্সিডেন্ট গুলো তিনটা, বিএইচএ, বিএসটি, টিবিএইচকিউ। কোথায় আসো? এই যে বিএইচএ হচ্ছে আমার আনসার। পরের কোশ্চেনটা, ইডিটিএ কিভাবে খাদ্য সংরক্ষণ করে? ইডিটিএ যেহেতু একটা কিলেটিং এজেন্ট, তাহলে কিলেট শব্দটা কোথায় আছে এটা দেখবা। আচ্ছা, এই যে কিলেট গঠনের মাধ্যমে, কিলেট গঠনের মাধ্যমে কি করে? ইডিটিএটা খাদ্য সংরক্ষণ করে। ইডিটিএ নিয়ে আসলে বিশাল আলোচনা, কিন্তু আমরা যেহেতু এখন সিকি নিয়ে আলোচনা করছি না, তাই বিশাল আলোচনা যাচ্ছি না, জাস্ট এমসিকিউর জন্য যতটুকু তথ্য লাগবে সেটা আমরা আলোচনা করছি। অণুজীবের বৃদ্ধির জন্য, অণুজীব যখন বৃদ্ধি হয়, এটাকে বৃদ্ধি করতে আমাদের কোন পরিবেশ প্রয়োজন? এটা হচ্ছে জলীয় পরিবেশ, মাথায় রাখবা। কি? জলীয় পরিবেশ। এটা একটা থিওরিটিক্যাল পার্ট, যে অণুজীবগুলো যাতে বৃদ্ধি করতে চাই তাহলে আবার একটা জলীয় পরিবেশ লাগবে। কোনটি অতিরিক্ত আর্দ্রতা শোষণ করে খাদ্য সংরক্ষণ করে? এটা হচ্ছে চিনি। ওই যে চিনিকে কি বলি? এক্সেস আর্দ্রতা শোষক না, কারণ সে তোমার হচ্ছে ওই যে অসমোসিস প্রক্রিয়া, অভিস্রবণ প্রক্রিয়া খাদ্য সংরক্ষণ করে। কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট কোনটা? দেখো এখানে কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সি, এটা তো প্রাকৃতিক, NaCl প্রাকৃতিক, সুগারও প্রাকৃতিক। এই যে প্রোপাইল গ্যালেট, প্রোপাইল গ্যালেটটা হচ্ছে কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট, তাই না? এই যে দেখো আমরা দেখছিলাম।
দেখাচ্ছি তোমাকে, মনে করে দিচ্ছি। এই যে এই যে অ্যান্টিঅক্সিডেন্টের মধ্যে কৃত্রিমটা কি? প্রোপাইল গ্যালাইড। বোঝা গেছে? ওকে, এটা হচ্ছে আমাদের কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট। অল রাইট। আচ্ছা, পরে এমসিকিউতে যাই আমরা। এটা কি বলছে দেখি, জুস সংরক্ষণে নিচের কোন প্রিজারভেটিভস ব্যবহার করা হয়? আচ্ছা, জুস সংরক্ষণ করতে আমরা যে প্রিজারভেটিভসটা ইউজ করি ওটা হচ্ছে সোডিয়াম বেনজয়েট। মনে রাখো, সোডিয়াম বেনজয়েট বলছিলাম না, খুবই একটা মানে কৃত্রিম প্রিজারভেটিভস এর মধ্যে খুবই ভালো একটা প্রিজারভেটিভস। তো এই প্রিজারভেটিভস দিয়ে আমরা হচ্ছে কি করতে পারি, জুসগুলো কি করতে পারি, আমরা সংরক্ষণ করতে পারি। বিভিন্ন ধরনের জুস যখন তৈরি করা হয় এগুলো সংরক্ষণে আমরা ইউজ করি সোডিয়াম বেনজয়েট। মানে অনেক দিন ধরে এটার শেলফ লাইন, মানে হচ্ছে এটার যে এক্সপায়ারি ওইটা হচ্ছে অনেক দিন ধরে থাকে মোটামুটি, আমি যখন সোডিয়াম বেনজয়েটটা ইউজ করি যে কোনো জুস। জীবাণুনাশক, নিচের কোনটি জীবাণুনাশক? জীবাণুনাশক মানে কি? যেটা হচ্ছে জীবাণুকে ধ্বংস করে। তো জীবাণুকে ধ্বংস করতে হেল্প করে কি? এখানে হচ্ছে যে ফর্মালডিহাইড, মানে হচ্ছে ফরমালিনের কথা বুঝাইছে। কি? ফরমালিন, ঠিক আছে? এটা হচ্ছে জীবাণুকে ধ্বংস করে। তো ফরমালিন দিয়ে আমরা কি করি? ফরমালিন দিয়ে কি খাদ্য সংরক্ষণ করি? না, এটা দিয়ে হচ্ছে মৃত বডি আছে না, বডি, ওগুলোকে সংরক্ষণ করতে হেল্প করে। তোমার অনেকের কোশ্চেন আসতে পারে, ভাইয়া বেনজয়েড এটা তো একটা প্রাকৃতিক খাদ্য সংরক্ষক, এটা কি ভাইয়া জীবাণুনাশক? এটা আসলে খাদ্য সংরক্ষণ করে, ঠিক আছে, কিন্তু ব্যাকটেরিয়া বা জীবাণুগুলোকে ওইভাবে ধ্বংস করতে পারে না যেমনটা হচ্ছে তোমার এই ফর্মালডিহাইড বা ফরমালিনটা ধ্বংস করতে পারে। তাই এখানে প্রবাবল, ভেরি প্রিফারেবল আনসারটা কি? ফরমালিন বা ফর্মালডিহাইড। ওকে, এটা হচ্ছে জীবাণুনাশক। পরের কোশ্চেনটা, কিউরিং এ কোনটি ব্যবহৃত হয়? কিউরিং হচ্ছে আমরা জানি সোডিয়াম ক্লোরাইডের গাঢ় যে দ্রবণটা আছে না ওটা ইউজ করা হয় একদম শুরুতে। ওই যে দেখো, তোমাকে যখন সোডিয়াম ক্লোরাইড দেখাচ্ছিলাম তখন এখানে এই যে কিউরিং পদ্ধতিতে কি করা, আমরা মাছ মাংসটাকে সংরক্ষণ করি, কি ইউজ করে? সোডিয়াম ক্লোরাইড। ওকে, এরপরে হচ্ছে আমরা যাই পরের এমসিকিউতে। হুম, ওকে, পরের এমসিকিউটা কি দেখো। ওকে, পরের এমসিকিউটা হচ্ছে আমাদের, এই তো কোথায় গেল, এই যে হুম, দেখো পরের এমসিকিউটা হচ্ছে এখানে A+O2 অ্যাসিডোবেক্টর উৎপন্ন হয়েছে কি? ইথানোয়িক অ্যাসিড। এখানে বলছে বিক্রিয়াটিতে এই যৌগটি কি? আচ্ছা, তাহলে এই যৌগটা কি হবে? দেখো, এটা হচ্ছে একটা ইথানল। ছোটবেলায় আমরা যখন ভিনেগার উৎপন্ন করতে গেছিলাম, কি উৎপন্ন করতেছিলাম? ভিনেগার, ক্লাস 9-10-এ। তখন আমরা দেখছিলাম না যে ইথানলের সাথে অক্সিজেনের বিক্রিয়া করে, এবং একটা পাত্রে প্রথমে ইথানল নিব এবং অক্সিজেনের উপস্থিতিতে আমরা অ্যাসিটোবেক্টর এবং কিছু তাপ দিব, ফলে আমরা উৎপন্ন হতো কি? ইথানোয়িক অ্যাসিড। তাহলে এখানে এটা আসলে কি? এটা হচ্ছে ইথানল, একটা অ্যালকোহল। ওই বিক্রিয়াটা আর কি আমরা এই বিক্রিয়া সম্পর্কে একটু পরে আবার দেখবো। প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট কোনটা? আচ্ছা, প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট কোনটা? এই যে বিটা ক্যারোটিন, এটা হচ্ছে প্রাকৃতিক। নিচের কোনটি কিলেটিং এজেন্ট হিসেবে ব্যবহৃত হয়? আমরা শুরুতে বলছিলাম ইডিটিএ, এটা হচ্ছে কিলেটিং এজেন্ট হিসেবে ব্যবহৃত হয়। খাদ্যদ্রব্য পচনে অন্যতম সহায়ক কোনটা? মানে খাদ্য দ্রবণ পচে যাচ্ছে বা পচতে হেল্প করতেছে কে? এটা একমাত্র অক্সিজেন। কেন? কারণ এটা দিয়ে হচ্ছে জারণ ঘটে, জারণ ঘটার কারণে খাদ্যদ্রব্য কি হয়? পচে যায়। ওকে, পরের কোশ্চেনটাতে যাই। বিএইচ এর পূর্ণরূপ কি? এটা হচ্ছে বিউটাইলেটেড হাইড্রোক্সি, এ দিয়ে কি? অ্যানিসল। তাহলে এখানে কোথায় আছে? এই যে বিউটাইলেটেড হাইড্রোক্সি অ্যানিসল, এটা হচ্ছে আমার আনসার। নিচের কোন উপাদান দ্বারা খাদ্য সংরক্ষণ পদ্ধতিকে কিউরিং বলে? আমরা অনেকবার দেখলাম এই কোশ্চেনটা, খাদ্য লবণ বা সোডিয়াম ক্লোরাইড। তার মানে এই ইনফরমেশনটা খুব ইম্পর্টেন্ট। নিচের কোনটি অ্যান্টি মাইক্রোবায়াল বা বিএল প্রিজারভেটিভ নয়? কোনটা হবে এখানে? সোডিয়াম বাইসালফেট আছে, পটাশিয়াম বাইসালফেট আছে, সোডিয়াম নাইট্রেট আছে, এই যে ফরমালিন। ফরমালিন কি কোনো প্রিজারভেটিভস? না, এটাতে তো আমরা খাদ্য সংরক্ষণ করি না। আম ও কাঁঠাল কৌটাজাতকরণে কোনটা ব্যবহৃত হয়? আমরা এটা দেখছিলাম আর বলেও দিছিলাম যে এটা খুব ইম্পর্টেন্ট, সাইট্রিক অ্যাসিড। এটা দিয়ে আমরা হচ্ছে আম এবং কাঁঠাল কি করি? কৌটাজাত করি। খাদ্য দ্রবণ পচনের কারণ কি? মানে খাদ্য দ্রব্যটা পচে যায় কেন? ওই যে জারণ হয়, অক্সিজেনের জারণ। তাহলে এই যে খাদ্যের জারণ এবং অ্যান্টি অক্সিডেন্টের অভাব, রাইট। অ্যান্টি অক্সিডেন্ট না থাকলে খাদ্যদ্রব্য তো পচে যাবেই। এই যে সোডিয়াম বেনজয়েটের কারণে না, এটা তো উল্টা খাদ্যদ্রব্য পচনের থেকে হেল্প করে, রাইট। তাহলে 2 এবং 3 হবে আনসার। প্রিজারভেটিভস কোনটি? আচ্ছা, প্রিজারভেটিভস এই যে এটার নাম কি? সোডিয়াম বেনজয়েট, C6H5COONA। এটা হচ্ছে একটা প্রিজারভেটিভ। সোডিয়াম সালফেট না, অ্যামোনিয়াম নাইট্রেট না, সোডিয়াম ইথানয়েড না, এই যে নিচেটা সোডিয়াম বেনজয়েট। আম কৌটাজাতকরণে কোন যৌগটি ব্যবহৃত হয়? এই যে সাইট্রিক অ্যাসিড, আম এবং কাঁঠাল, সাইট্রিক অ্যাসিড হবে এখানে আনসার। গাঢ় লবণের দ্রবণে খাদ্য দ্রব্য ডুবিয়ে সংরক্ষণ করাকে কি বলে বলো তো? গাঢ় লবণ মানে সোডিয়াম ক্লোরাইডের কথা বলছে, কিউরিং। কোথায় তুমি? এই যে কিউরিং,
এটা হচ্ছে আনসার। এরপরে গেল আমাদের প্রথম কনসেপ্টের এমসিকিউ গুলো। এখন পরের কনসেপ্টটা হচ্ছে আমাদের ভিনেগার নিয়ে। বুঝছো ভিনেগার কাকে বলে? ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণকে আমরা বলি ভিনেগার। আমরা নর্মালি মল্ট ভিনেগারটা তৈরি করে থাকি, মানে তোমাদের বইতে মল্ট ভিনেগার প্রস্তুত দেখবা তুমি পাবা কিভাবে তৈরি করে ধাপে ধাপে। প্রথমে চিনিটাকে পানির সাথে বিক্রিয়া করে, এই যে চিনিটাকে চিনি বা সুক্রোজ, চিনি বা এটাকে কি বলি আমরা? সুক্রোজ। এই যে, তো এটার সাথে যখন পানির বিক্রিয়া হয় তখন এখানে প্রভাবক দিতে হয় কি কি? ইনভার্টেজ এবং সুক্রেজ। যখন আমরা এটা দেই তখন আমার এখানে দুইটা জিনিস তৈরি হয়, একটা হচ্ছে গ্লুকোজ আর একটা হচ্ছে ফ্রুক্টোজ। এই যে, পরবর্তীতে আমি 2 মোল গ্লুকোজকে জাইমাস এনজাইমের মাধ্যমে আমি তৈরি করি ইথানল। 4 মোল ইথানল, 4 মোল কার্বন ডাইঅক্সাইড। এই ইথানলটার সাথে যখন আমি অক্সিজেনের বিক্রিয়া করি, এবং ওই যে দেখাইছিলাম যেটা অ্যাসিটোব্যাক্টর প্রভাবক, এবং এখানে তাপমাত্রা ইউজ করা হয় 30 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস, তখন আমি কি পাই? ভিনেগারটা বা ইথানোয়িক অ্যাসিড। এই যে দেখো 6%। ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণকে আমরা ভিনেগার বলি না? তো এই যে, অর্থাৎ ভিনেগারের ভিতরে ইথানোয়িক অ্যাসিড থাকে মাত্র 6 থেকে 10%, বাকিটুকু পানি থাকে। বুঝছো? আর এখানে যে অ্যালকোহলটা ইউজ করা হয়েছে, ওই অ্যালকোহল কত পার্সেন্ট থাকে? 10%। অ্যালকোহলটা কত পার্সেন্ট থাকে? 10%। ঠিক আছে? তাহলে এই যে, তাহলে এখানে ইনফরমেশন যেগুলো জানা লাগবে, চিনি থেকে আমি গ্লুকোজ বা ফ্রুক্টোজ পাওয়ার ক্ষেত্রে আমার কোন কোন প্রভাবক ইউজ করা হয়? ইনভার্টেজ এবং কি? সুক্রেজ। আর আমি যখন এই গ্লুকোজ থেকে অ্যালকোহলে কনভার্ট করব, তখন আমার কি ইউজ করা হয়? জাইমেজ। কি ইউজ করা হয়? জাইমেজ। এই যে গ্লুকোজটা অ্যালকোহলে, এর পরবর্তীতে অ্যালকোহলটা যখন আবার তোমার ইথানোয়িক অ্যাসিড বা ভিনেগারে কনভার্ট হয়, তখন আমার লাগে কি? অ্যাসিটোব্যাক্টর। ওকে, আচ্ছা। এরপরে নিচের কোনটিকে ভিনেগার বলে? যে ভিনেগার মানে 6 থেকে 10% ইথানোয়িক অ্যাসিডের জলীয় দ্রবণ। এই যে 6 থেকে 10% ইথানোয়িক অ্যাসিডের জলীয় দ্রবণ। দেখো ভিনেগারের বৈশিষ্ট্য। আচ্ছা, ভিনেগারের বৈশিষ্ট্য কি দেখো? ব্যাকটেরিয়ার জন্য প্রতিকূল পরিবেশ সৃষ্টি করে। হ্যাঁ, এটা সত্যি, কারণ ব্যাকটেরিয়াগুলো যাতে আক্রমণ করতে না পারে এই পরিবেশটা তৈরি করতে হেল্প করে কে? ভিনেগার। পিকলিং প্রক্রিয়ায় সবজি সংরক্ষণ করে। হ্যাঁ, এটা অবশ্যই সত্য। তেল এবং চর্বির জারণ প্রতিরোধ করে না। তাহলে এখানে আনসার কি হবে? 1 এবং 2। এই যে 1 এবং 2 হচ্ছে আমাদের কি আনসার। পরের কোশ্চেনটাতে যাই আমরা। নিচের কোন মিশ্রণটি ভিনেগার? আচ্ছা, ভিনেগারে আসলে ইথানোয়িক অ্যাসিড থাকে এবং পানি থাকে, কারণ ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণকে আমরা কি বলি? ভিনেগার বলি। তার মানে ইথানোয়িক অ্যাসিড থাকবে 6 থেকে 10%, বাকিটুকু থাকবে পানি। তাহলে এই যে এটা হবে আনসার, ইথানোয়িক অ্যাসিড এবং পানি। আর কিছু দেখার দরকার নেই। ওকে, এ এর সংকেত কোনটা? আচ্ছা, এই বিক্রিয়াটা আমরা দেখছি তাই না? এটা হচ্ছে সুক্রোজ, মানে চিনির সাথে পানির বিক্রিয়া করে ইনভার্টেজ, বা তোমার হচ্ছে আরেকটা কি ইউজ করে বলতো? সুক্রেজ, তাই না? ইনভার্টেজ অথবা সুক্রেজ প্রভাবকটা ইউজ করে গ্লুকোজ এবং ফ্রুক্টোজে কনভার্ট করে। তাহলে এটা হচ্ছে চিনি C12H22O11। এই যে চিনির সাথে পানি বিক্রিয়া করে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ তৈরি করে। তাহলে এটা হচ্ছে চিনি, রাইট? তাহলে এই যে C12H22O11। বি থেকে ভিনেগারের মূল উপাদান কোন প্রক্রিয়া উৎপন্ন হয়? বি। আচ্ছা, বি থেকে অ্যাসিটিক অ্যাসিড, তাই তো? আচ্ছা, তাহলে আমরা ওই বিক্রিয়াটা দেখছিলাম। তো প্রথমে চিনি ছিল, পানির সাথে বিক্রিয়া করে গ্লুকোজ ফ্রুক্টোজ উৎপন্ন হলো। এরপরে গ্লুকোজটাকে জাইমেজের মাধ্যমে দিয়ে আমরা হচ্ছে অ্যালকোহলে কনভার্ট করি। তার মানে বিটা হচ্ছে অ্যালকোহল। তাহলে বি থেকে, এই যে বিটা হচ্ছে অ্যালকোহল, বিটা হচ্ছে ইথানল আর কি, ইথানল। এই যে, তো এই যে ইথানলটা পরবর্তীতে অ্যাসিটোব্যাক্টরের মাধ্যমে অ্যাসিটিক অ্যাসিডে কনভার্ট হয়। তাহলে এইখানে আসলে কোন প্রক্রিয়া আসলে তোমার হচ্ছে ভিনেগারটা উৎপন্ন করা? এটা হচ্ছে জারণ প্রক্রিয়া। কেন বুঝলাম? এই যে বি এর সাথে থাকে O2, ইথানলের সাথে কি থাকে? O2। তো পরবর্তীতে অ্যাসিটিক অ্যাসিডটা উৎপন্ন হয়, জারণ প্রক্রিয়াটা। ভিনেগার প্রস্তুতিতে ইস্টের বৃদ্ধিতে সহায়তা করে কি? 2 টাইপের লবণ, একটা হচ্ছে অ্যামোনিয়াম সালফেট আর একটা হচ্ছে কি? অ্যামোনিয়াম ফসফেট। এই যে, এবং মনে রাখো তারা আবার পিএইচ বৃদ্ধিতেও সহায়তা করে। কি করে? পিএইচ পিএইচ নিয়ন্ত্রণ করে, সরি, পিএইচ নিয়ন্ত্রণ। তো তারা পিএইচ নিয়ন্ত্রক হিসেবে ব্যবহৃত হয়, নিয়ন্ত্রক হিসেবে থাকে ভিনেগার প্রস্তুতিতে আর কি। এই দুইটা কি তোমার হচ্ছে উপাদান, ঠিক আছে? এই দুইটা উপাদান কি পিএইচ নিয়ন্ত্রক হিসেবে ব্যবহৃত হয়, অ্যামোনিয়াম সালফেট এবং কি তোমার হচ্ছে অ্যামোনিয়াম ফসফেট। বুঝছো? তো পিএইচ নিয়ন্ত্রণ কেমনে করে? ইউজুয়ালি এখানে হচ্ছে তোমার এই যে এরা আসলে অম্লীয় লবণ, অ্যামোনিয়াম ফসফেট এবং অ্যামোনিয়াম সালফেট অম্লীয় লবণ হিসেবে আমরা দেখতে পাই তাদেরকে। বুঝছো? তাহলে এখানে 1 এবং 2 হবে আনসার। এই যে, ওকে, 1 হবে আনসার। পরের কোশ্চেনটা, মল্ট ভিনেগার তৈরির ক্ষেত্রে কোনটি সঠিক? মল্ট ভিনেগার তৈরির ক্ষেত্রে, তো ভিনেগার যদি তৈরি করতে চাই কোনটা হইতে পারে? এখানে দেখো, জাইমেজ সুক্রোজকে গ্লুকোজ এবং ফ্রুক্টোজে পরিণত করে, ইনভার্টেজ গ্লুকোজ এবং ফ্রুক্টোজকে ইথানলে পরিণত করে, অ্যাসিটোব্যাক্টর ইথানলকে ইথানোয়িক অ্যাসিডে রূপান্তর করে। এই যে এটা হবে আনসার।
এসিটোব্যাক্টর ইথানলটাকে কি করে, ইথানিক অ্যাসিডে পরিণত করে। এই যে দেখো আমি তোমাকে দেখাই, মল্ট ভিনেগার যখন আমরা প্রস্তুত করছিলাম, একদম লাস্টে এসে আমরা বিক্রিয়া দেখছিলাম না যে ইথানলকে ইথানিক অ্যাসিডে কনভার্ট করে। এই যে মল্ট ভিনেগার প্রস্তুতি, এই যে আমরা যখন মল্ট ভিনেগারটা প্রস্তুত করছিলাম, মল্ট ভিনেগারটা আসলে কোথায় প্রস্তুত হয়েছে বলো তো? এই জায়গাটাতে না, এই যে দেখছো? তো এই যে ভিনেগার প্রস্তুত করতে বলছে, তাহলে ভিনেগার এটা হচ্ছে বেসিক্যালি মল্ট ভিনেগার প্রস্তুতে, যে এখান থেকে যে আমি অ্যালকোহল গুলা পাই, ওই অ্যালকোহল থেকে আমি 10% নিয়ে তার সাথে অক্সিজেনের জারণ ঘটিয়ে এসিটোব্যাক্টরের মাধ্যমে আমরা কি পাচ্ছি? এসিটিক অ্যাসিড। তো এখানে আসলে এটা কি, এখানে মল্ট ভিনেগারটা প্রস্তুত করতেছি না, মল্ট ভিনেগার, এই যে এটা। তাহলে এখানে কি এসিটোব্যাক্টরের মাধ্যমে ইথানলটা কি, ইথানিক অ্যাসিডে কি হয়, কনভার্ট হয়। এই যে তাহলে মল্ট ভিনেগার তৈরির ক্ষেত্রে কোনটা সঠিক? এসিটোব্যাক্টর ইথানলকে ইথানিক অ্যাসিডে পরিণত করে। ওকে, পরের কোশ্চেনটাতে যাই। ভিনেগারে পানির পরিমাণ কত আছে? ভিনেগারে যদি 6 থেকে 10% ইথানিক অ্যাসিড থাকে, এই যে CH3COOH, তাহলে 90 থেকে 94% কি থাকবে বলতো? পানি, রাইট? তাহলে এখানে এই যে 90 থেকে 94% কি? পানি। এই যে এটা হচ্ছে চিনি, চিনির সাথে পানি বিক্রিয়া করছে, এখানে এক্সট্রা কি? ইনভার্টেজ বা সুক্রেজ, ইনভার্টেজ বা সুক্রেজ। তো এখানে গ্লুকোজ আর ফ্রুক্টোজ উৎপন্ন হয়েছিল। মল্ট মিশ্রণে কত শতাংশ ইথানল বিদ্যমান? কতটুকু বলতো? 10%। এই যে 10%, এই 10% থেকে পরবর্তীতে 6% ভিনেগারটা উৎপন্ন হয়, আমরা দেখছিলাম। নিচের কোনটি ভিনেগার? ভিনেগার হচ্ছে তোমার এই যে 6 থেকে 10% ইথানিক অ্যাসিড এবং 90 থেকে 94% কি? পানি থাকে। 6 থেকে 10% ইথানিক অ্যাসিড থাকলে বাকিটুকু পানি আর কি, এটাকে আমরা বলি ভিনেগার। মল্ট ভিনেগার প্রস্তুতিতে সুক্রোজের আর্দ্র বিশ্লেষণে কোন এনজাইমটা ব্যবহৃত হয়? এটা হচ্ছে কি বলো? ইনভার্টেজ, তাই না? ওই যে মানে এই কোশ্চেনে ঘুরে ফিরে বারবার আসতেছে যে সুক্রোজ থেকে আমরা যখন তোমার হচ্ছে সুক্রোজ থেকে আমরা যখন তোমার ফ্রুক্টোজ এবং গ্লুকোজে কনভার্ট হচ্ছে, তখন একটা এনজাইম লাগে, এই যে মাত্রই দেখলাম আমরা, এই যে ইনভার্টেজ বা সুক্রেজ, তাই না? তাহলে এখানে হচ্ছে আনসার হবে কি? ইনভার্টেজ। পরবর্তী কোশ্চেনটাতে যাই। ভিনেগার কি রূপে খাদ্য সংরক্ষণ করে, মানে ভিনেগারটা কিভাবে খাদ্য সংরক্ষণ করে? তো দেখো ভিনেগারে থাকে ইথানোইক অ্যাসিড, CH3COOH। তো এটাকে যদি আমি জলীয় দ্রবণে আনি, তাহলে এখানে উৎপন্ন হবে CH3COO- এবং H+। H+ হচ্ছে প্রোটন, যেটা হচ্ছে জীবাণুকে ধ্বংস করে। এটাই আসলে খাদ্য সংরক্ষণ করতে হেল্প করে, এই H+ প্রদানের মাধ্যমে। নিচের কোনটি ইনভার্টেজ ব্যবহার করে প্রস্তুত করা হয়? এই যে ভিনেগার, ভিনেগার আমরা কোনটি ইনভার্টেজ ব্যবহার করে প্রস্তুত করি? এই যে ভিনেগার। ঠিক, নিচের কোনটি ইনভার্টেজ ব্যবহার করে প্রস্তুত করা হয়? ভিনেগার। ভিনেগার যখন আমরা প্রস্তুত করতে যাই, শুরুতে আমার কি করতে হয়? সুক্রোজটাকে গ্লুকোজ এবং ফ্রুক্টোজে কনভার্ট করতে হয়। তখন আমার লাগে কি বলতো? এই ইনভার্টেজ এনজাইমটা। তো পরবর্তীতে ওখান থেকে আস্তে আস্তে ধাপে ধাপে আমরা কি করে লাস্টে ভিনেগারটা তৈরি করি। তাহলে এখানে আনসার কি হবে? ভিনেগার হবে। ভিনেগার খাদ্য ব্যাকটেরিয়া ধ্বংস করে, খাদ্যের ব্যাকটেরিয়া ধ্বংস করে, রাইট। খাবারের রুচি বৃদ্ধি করে, রক্ত সঞ্চালন কি কমে? না, এটা একটা প্রাকৃতিক জীবন, হচ্ছে রক্ত সঞ্চালন কমাবে না, ভালো জিনিস এটা। কোশ্চেনটা দেখো, কোন এনজাইমের প্রভাবে ইনভার্ট চিনি হতে ইথানল তৈরি হয়? আচ্ছা, চিনি থেকে ইথানলের কথা বলছে। তো নর্মালি আমরা যখন চিনি থেকে তো ইথানল ডিরেক্টলি তৈরি করি না, তো চিনি থেকে প্রথমে আমরা ওই যে ইনভার্টেজ বা সুক্রেজের মাধ্যমে আমরা কি করি? গ্লুকোজ ফ্রুক্টোজ তৈরি করি, রাইট? আমরা কি করি? গ্লুকোজ ফ্রুক্টোজ তৈরি করি, ফ্রুক্টোজ। পরবর্তীতে এই যে এখানে ধরো গ্লুকোজ থেকে আমরা ইথানল পাই। এখন এখানে কোন এনজাইমটা ইউজ করা হয় বলতো? আমরা দেখছিলাম জাইমেজ, জাইমেজ এনজাইমটা ইউজ করলে আমরা হচ্ছে এখানে অ্যালকোহল বা ইথানলটা পাচ্ছি। তাহলে এখানে আনসার হবে কি? জাইমেজ। পরের কোশ্চেনটাতে যাই। ভিনেগার দ্বারা খাদ্য সংরক্ষণের পদ্ধতি কি নামে পরিচিত? আচ্ছা, আমরা যে ভিনেগারটা দ্বারা খাদ্য সংরক্ষণ করতেছি, এই পদ্ধতির নাম কি? এই পদ্ধতির নাম হচ্ছে পিকলিং। ঠিক আছে, এটার নাম কি? পিকলিং। পিকলিং দ্বারা আমরা কি করি? আচার সংরক্ষণ করি। তেমনি ভিনেগার দ্বারা আমরা কি করি? আচারটা সংরক্ষণ করি। পরের কোশ্চেনটা, মল্টোজ হতে গ্লুকোজ উৎপাদনের ক্ষেত্রে কোন এনজাইম ব্যবহৃত হয়? তো এটা হচ্ছে ম্যালটেজ। কি? ম্যালটেজ। মনে রাখো, যে এটাতে মনে রাখবো, মল্টেজ থেকে গ্লুকোজ, তো তাহলে এখানে যে এনজাইমটা আসবে এটা হচ্ছে ম্যালটেজ। এই যে এটা হচ্ছে কি? ম্যালটেজ। ওকে।
পরের কোশ্চেনটাতে যাই। ভিনেগার খাদ্য সংরক্ষণ করে অম্লীয় পরিবেশ সৃষ্টির মাধ্যমে, রাইট? কারণ ভিনেগারটা তো অ্যাসিড আছে, রাইট? এটা হচ্ছে ব্যাকটেরিয়া অ্যাক্টিভ সাইট নষ্ট করার মাধ্যমে, রাইট? ব্যাকটেরিয়া অ্যাক্টিভ সাইটটা কি নষ্ট করে ফেলে এই ভিনেগারটা। ক্লিনিং এজেন্ট হিসেবে না, ক্লিনিং এজেন্ট হিসেবে ইউজ করে কি ইডিটিএ। তাহলে এখানে আনসার হবে 1 এবং 2। ভিনেগার ব্যাকটেরিয়া ধ্বংস করে, রাইট? ভিনেগার হাইড্রোজেন বন্ধন গঠন করে, রাইট? কারণ এই যে CH3COOH, ও এবং এইচ এর মধ্যে হাইড্রোজেন বন্ধন। এটা কি তীব্র অম্ল? না, ভিনেগার একটা দুর্বল অ্যাসিড। তীব্র অ্যাসিড হলে তো তুমি খাইতে পারতা না, তোমার খাবার টাবার সব পুড়ে যেত, রাইট? আচ্ছা, এরপরে ভিনেগার প্রস্তুতিতে অ্যামোনিয়াম ফসফেটের ভূমিকা কি? তো অ্যামোনিয়াম ফসফেট বলে দিছিলাম, এটা হচ্ছে পিএইচ নিয়ন্ত্রক। তো অ্যামোনিয়াম ফসফেটটা হচ্ছে একটা অম্লীয় লবণ। কি বলতো? অম্লীয় লবণ। অম্লীয় লবণ পিএইচ নিয়ন্ত্রক হিসেবে ইউজ করা হয়। পরের কোশ্চেনে যাওয়ার আগে আমরা আরো কিছু থিওরিটিক্যাল পার্ট পড়ি, যেগুলো হচ্ছে তোমার এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেমন আমরা শুরুতে দেখি যে আমাদের হচ্ছে পরের পার্টে যে টপিকগুলো রয়েছে, কোয়াগুলেশন, সাসপেনশন, ইমালশন, এইগুলো থেকে। তো এগুলো থেকে কি কি কিওয়ার্ড আমাদের মাথায় রাখতে হবে সেটা আমরা কিন্তু দেখি। যেমন মনে রেখো, সব থেকে কার্যকর কোয়াগুলেন্ট হচ্ছে তোমার ফেরিক সালফেট, Fe2SO4 3। ওকে, এরপর জানতে হবে যে দুধ নিয়ে কিছু ইনফরমেশন। যেমন দুধ হচ্ছে এক ধরনের কলয়েড, এবং এইটা হচ্ছে তোমার পেপটাইজেশন পদ্ধতিতে তৈরি করা হয়। তাহলে দুধ, বাটার, মানে দুধ জাতীয় যা থাকবে সবগুলো হচ্ছে কলয়েড। এগুলো হচ্ছে বেসিক্যালি পেপটাইজেশন পদ্ধতিতে কি করা হয়, তৈরি করা হয়। এরপরে যেটা আমরা জানবো সেটা হচ্ছে সাসপেনশন। তো সাসপেনশন কোনটা? যেমন সাসপেনশন হচ্ছে যেমন কাদা পানি, পানিতে ময়দা, তারপর হচ্ছে বালি পানি। এই যে বালি মিশ্রিত পানি, কাদা পানি, ময়দাযুক্ত যে পানি, এগুলোকে আমরা কি বলি? সাসপেনশন। এরপরে দেখো, আমরা তো জেনে গেলাম যে দুধ হচ্ছে একটা কলয়েড, যেটা হচ্ছে পেপটাইজেশন পদ্ধতিতে আমরা তৈরি করে থাকি। তেমনি দুধ কিন্তু আবার ইমালশনও। তো ইমালশনের ভিতরে কি কি পড়ছে? শুধুমাত্র দুধ না, মাখন, তারপরে শ্যাম্পু, ক্রিম, এগুলো সবগুলোই কি বলতো? ইমালশন। এরপরে আসি কোয়াগুলেশন। এরপরটা কি? কোয়াগুলেশন। তো এই যে কোয়াগুলেশন কি? কোয়াগুলেশন হচ্ছে একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়াতে আমরা দুধ থেকে ছানা তৈরি করি। ওকে, তাহলে এই যে ছোটখাটো ইনফরমেশন, তোমার বইতে কিন্তু অনেক ইনফরমেশন আছে। এই ছোটখাটো ইনফরমেশন দিয়ে আমরা অনেকগুলো এমসিকিউ কি করতে পারবো? সলভ করতে পারবো। কম সময়ের জন্য এই ইনফরমেশনগুলো সেরা। দেখো, প্রথম কোশ্চেনটা, সবচেয়ে কার্যকর কোয়াগুলেন্ট কোনটা? যেটা আমরা অলরেডি দেখছি, ফেরিক সালফেট। এরপরে হচ্ছে পেপটাইজেশন পদ্ধতিতে তৈরি করা যায় কি বলতো? কলয়েড, তাই না? এই যে আমরা মাত্রই দেখলাম, পেপটাইজেশন পদ্ধতিতে তৈরি করা হয় কি? কলয়েড। এই কলয়েডটা তৈরি করি আমরা কিভাবে? পেপটাইজেশন পদ্ধতিতে। এরপরে হচ্ছে, হ্যাঁ, পরে এমসিকিউটা কি? কোনটি সাসপেনশন? আচ্ছা, সাসপেনশন কোনটা? এই যে কাদাময় ঘোলা পানি, তারপরে হচ্ছে পানিতে ময়দা, রাইট? এগুলো হচ্ছে কি? সব সাসপেনশন। এই যে আমরা এখানে কিছু এক্সাম্পল দেখছিলাম, পানিতে ময়দা, বালি পানি, কাদা পানি, এগুলো সবই কি? সাসপেনশন। ওকে, এর পরে এমসিকিউটা দেখি আমরা, পানি ময়দা মিশ্রণকে কি বলে? সাসপেনশন। এই যে সেম এমসিকিউ। দুধ হচ্ছে কি? দুধ হচ্ছে একটা ইমালশন। দুধ কি? একটা ইমালশন। এবং অথবা দুধ কি? একটা কলয়েড, রাইট? দুধ একটা কলয়েড, যেটা হচ্ছে পেপটাইজেশন পদ্ধতিতে তৈরি করা হয়। আবার দুধ কি? একটা ইমালশন। তো এখানে ইমালশনটা আছে, তাই আমরা ইমালশনটা দেখাচ্ছি। দুধ, ক্রিম, শ্যাম্পু, এগুলো সবই কি? ইমালশন। এরপরে দুধ নিয়ে আমরা কিছু ইনফরমেশন, কয়েকটা তথ্য জানি। যেমন হচ্ছে দুধে হচ্ছে 90% পানি থাকে, এবং দুধের প্রধান প্রোটিনটার নাম কি? ক্যাসিন। এটা মুখস্থ রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন। দুধের প্রধান প্রোটিনটা কি? ওটা হচ্ছে ক্যাসিন, প্রধান উপাদান। তো তরল দুধ আমরা কিভাবে সংরক্ষণ করতে পারি? পাস্তুরাইজিং এর মাধ্যমে। এবং দুধের যে পিএইচটা নিয়ন্ত্রণ করে কে? সোডিয়াম বাইকার্বনেট। এরপরে আরো কিছু জানা লাগতে হবে, যেমন হচ্ছে আমরা মহিষ, তারপর গাভী, ছাগল, এগুলো দুধের মধ্যে কোনটার ক্যালোরি বেশি, কোনটার চর্বি বেশি, এগুলো আমাদের মাথায় রাখতে হয়। এগুলো ইনফরমেশন, এগুলো এমসিকিউর জন্য আসে। যেমন মনে রাখবা, সকল তোমার হচ্ছে যে প্রাণীগুলো, এর মধ্যে মহিষের দুধে সব থেকে বেশি ক্যালোরি থাকে বা সব থেকে বেশি শক্তি থাকে। চর্বি থাকে সব থেকে বেশি মহিষে, পানি থাকে সব থেকে বেশি গাভীতে, 87 পয়েন্ট সামথিং। প্রোটিন পাই আমরা সব থেকে বেশি কোথায়? ভেড়ার দুধে। ওকে, তাহলে এই ইনফরমেশনগুলো মনে রাখতে পারবো না ইনশাল্লাহ, এখান থেকে এমসিকিউ আসে। আচ্ছা, তাহলে এখন আমরা দেখি, আর উপরে তো যেগুলো পড়লাম এগুলো হয়েছে। তো সংগৃহীত দুধের পিএইচ নিয়ন্ত্রণের জন্য কোনটি মেশানো হয়? সোডিয়াম বাইকার্বনেট, যেটা আমরা অলরেডি দেখলাম। এরপরে কোন প্রাণীর দুধে শক্তি বা ক্যালোরি থাকে? তো আমরা দেখলাম এটা হচ্ছে কি? মহিষ। চর্বিও থাকে এখানে বেশি। তরল দুধ সংরক্ষণে কোন পদ্ধতি অবলম্বন করা হয়? পাস্তুরাইজিং। এই যে, এরপরে হচ্ছে নিচের কোন প্রাণীর দুধে চর্বির পরিমাণ সব থেকে বেশি? চর্বি কোথায় বেশি? মহিষে। ক্যালোরি শক্তি যেমন বেশি, তেমনি চর্বিও বেশি মহিষে। দুধ থেকে ছানা পাওয়ার প্রক্রিয়ার নাম কি? বলো, দুধ থেকে ছানা পাওয়ার প্রক্রিয়ার নাম কি? কোয়াগুলেশন।
আমরা দেখছিলাম তাই না, যে আমি তোমাকে একটু রিমাইন্ডার দিয়ে দিচ্ছি। কোয়াগুলেশনটা কি ছিল? দুধ থেকে ছানা তৈরি করার প্রক্রিয়া। এই যে দুধ থেকে ছানা তৈরির প্রক্রিয়াকে আমরা কি বলি? কোয়াগুলেশন। ওকে, আচ্ছা এরপরের এমসিকিউটাতে যে আমরা পরের এমসিকিউটা বলছে দুধে কোন ডাইস্যাকারাইড থাকে। আচ্ছা দুধে থাকে হচ্ছে আমরা জানি ল্যাকটিক অ্যাসিড, তাই না? এই যে যেহেতু ল্যাকটিক অ্যাসিড থাকে, এখানে আবার কি থাকে? এখানে থাকে হচ্ছে ল্যাকটোজ। কি থাকে? ল্যাকটোজ। তো ল্যাকটোজটা কিন্তু একটা ডাইস্যাকারাইড। তোমরা ইয়াতে হয়তো বা পড়ছো বায়োলজিতে, তোমাদের যে সেল কেমিস্ট্রি বা কোষ রসায়ন একটা অধ্যায় আছে না, ওখানে। আচ্ছা পরের এমসিকিউটা, কোনটি মানবদেহে প্রোটিনের চাহিদা মেটায়? আচ্ছা এখানে তো মাছ আছে, তো মাছে অনেক বেশি প্রোটিন আছে আমরা জানি, তো এখানে আনসার হবে কি? মাছ। দুধের প্রধান প্রোটিন কোনটা? এই যে দুধের প্রধান উপাদান, দুধের প্রধান প্রোটিন পড়ছিলাম না, ক্যাসিন। এই যে সেটা ক্যাসিন। এই যে শুরুতে একদম শুরুতে বলছিলাম দুধের যে একদম ইম্পর্টেন্ট যে পার্টটা, ঠিক আছে, ওটা তো প্রোটিন। এই যে প্রধান উপাদান যেটা হচ্ছে কি? প্রোটিন। এই যে একটা প্রোটিন। ওকে, অল রাইট। আচ্ছা এরপরে এমসিকিউতে যাই আমরা। মাখনকে পানিমুক্ত করা হয় কোন পদ্ধতিতে? এটা একটু মনে রাখো, মাখনকে আমরা যখন চাপ দিই, চাপ দিয়ে দলিত করি, তখন কি হয় বলতো? মাখন থেকে পানিটা কি হয়? মুক্ত হয়ে যায়। ওকে, এরপরে নিচের কোন প্রাণীর দুধে প্রোটিনের পরিমাণ সব থেকে বেশি? ভেড়া। কোথায়? ভেড়া। আচ্ছা এরপরে হচ্ছে আমরা আরো কিছু ইনফরমেশন জেনে নিই, যেমন হচ্ছে আফটার শেভ, মানে পরের যে ইনগ্রিডিয়েন্টস গুলো রয়েছে, এই ইনগ্রিডিয়েন্টস গুলোর প্রধান উপাদান কি, এগুলো আমাদের একটু জানা লাগবে। এগুলো আমি মোটামুটি কম্প্রেস করে তোমাদের জন্য এখানে উপস্থাপন করেছি। যেমন আফটার শেভ থেকে তুমি কি কি জিনিস জানবা, যেমন হচ্ছে এখানে হচ্ছে অ্যান্টিসেপটিক ইউজ করা হয়, যেমন ডিন্যাচার্ড অ্যালকোহল 40। তারপর ফ্রেগনেন্স, মানে এখানে হচ্ছে সুগন্ধি, তোমার হচ্ছে আফটার শেভের একটা সুগন্ধি আছে। তারপর এখানে ময়শ্চারাইজার হিসেবে ইউজ করা হয় গ্লিসারিন বা গ্লিসারল। এরপরে টেলকম পাউডার থেকে কি কি ইনফরমেশন জানা লাগবে? এর প্রধান উপাদানটা হচ্ছে টেল। আর এবং এই টেলকের সংকেত কি? এই টেলকের সংকেত কি? এটা হচ্ছে 3 মোল ম্যাগনেসিয়াম অক্সাইড, 4 মোল সিলিকন ডাইঅক্সাইড এবং পানি। এরপর হচ্ছে ভ্যানিশিং ক্রিম। ভ্যানিশিং ক্রিমের আমাদের যে তথ্যটা জানা লাগবে, এর প্রধান উপাদান হচ্ছে সরবিটল। এবং এইখানে কি কি উপাদান থাকে? মিথাইল প্যারাবেন, এরপরে থাকে গ্লিসারিন বা গ্লিসারল, এরপরে থাকে পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে স্টিয়ারিক কি অ্যাসিড। আরো কিছু ইনফরমেশন আছে, প্রধান উপাদান আরো আছে, মানে মূল কিছু উপাদান থাকে। তো এর মধ্যে এগুলোই বেশি ঘুরে ফিরে পরীক্ষায় আসে, এর জন্য ভাই এগুলো লিখলাম। এবং প্রধান উপাদান, ঠিক আছে, প্রধান এগুলো তো নর্মাল উপাদানগুলো থাকে আর কি, মোটামুটি মূল, কিন্তু একদম প্রধান উপাদান হচ্ছে সরবিটল। ঠিক আছে, একদম প্রধান উপাদানটা কি? সরবিটল, এটা মাথায় রাখতে হবে ভ্যানিশিং ক্রিমের। ঠিক আছে, এরপরে হচ্ছে কোল্ড ক্রিমের। কোল্ড ক্রিমের হচ্ছে তোমার তরল প্যারাফিন আছে, যেটা লুব্রিকেন্ট হিসেবে ব্যবহার করা হয়, যেটা এখানে লিখে দিছি যে তরল প্যারাফিনটা কি লুব্রিকেন্ট হিসেবে ব্যবহার করা হয়। এবং এখানে উপাদানগুলো কি কি? রোজ ওয়াটার, বাদাম তেল, তারপর হোয়াইট ভি ওয়াক্স এবং গ্লিসারল এবং বোরাক্স। ওকে, আচ্ছা এরপর হচ্ছে মেহেদি। মেহেদির যে ইনফরমেশন গুলো জানা লাগবে, যে মেহেদির একটা কালার থাকে, যেটা তুমি অলরেডি জানো, এটা হচ্ছে একটা প্রাকৃতিক রং বা প্রাকৃতিক কালার। এই কালারটা কেন হয়? কারণ একটা উপাদানের কারণে, যেটাকে আমরা বলি লাসন। মনে রাখো, লাসনের কারণে মেহেদির একটা রং আমরা কি দেখতে পাই। এবং এর প্রধান উপাদান কি? যেমন হেনা পাউডার, এটা অলরেডি তোমরা অনেকে জানো, থাকে সাইট্রিক অ্যাসিড, প্রাকৃতিক রং তো বললামই, ময়শ্চারাইজার থাকে, তারপর অয়েল থাকে, আর যেটা হচ্ছে খুবই এসেনশিয়াল। ওকে, আচ্ছা তারপরে এই জিনিসপাতিগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে, আমরা জেনে গেলাম এগুলা। আচ্ছা এখন আমরা একটু এমসিকিউতে আসছি, নিচের কোনটি ময়শ্চারাইজার রূপে আফটার শেভ লোশনে ব্যবহৃত হয়? আচ্ছা ময়শ্চারাইজার যে রূপ, এই রূপে হচ্ছে আফটার শেভে কোন লোশন ব্যবহৃত হয়? এটা হচ্ছে বেসিক্যালি গ্লিসারল, তাই না? এই যে আমরা দেখলাম, দেখো দেখো আফটার শেভে ময়শ্চারাইজার হিসেবে ব্যবহার করি আমরা কি? গ্লিসারিন বা গ্লিসারল। ওকে, আচ্ছা এরপরে হচ্ছে আমাদের এমসিকিউটা হচ্ছে, এটা কিন্তু অনেকবার আসছে, ঢাকা বোর্ড 2019, যশোর বোর্ড 2017, কুমিল্লা বোর্ড, বরিশাল বোর্ড 2015 সালে কিন্তু এটা আসছে। তো আফটার শেভে ময়শ্চারাইজার হিসেবে ইউজ করে হয় আমরা কি বলতো? গ্লিসারিন বা গ্লিসারল। ট্যালকম পাউডার প্রস্তুতের মূল উপাদান কোনটা? এই যে 3 মোল ম্যাগনেসিয়াম অক্সাইড, 4 মোল সিলিকন ডাইঅক্সাইড এবং পানি। আর যেটাকে আমরা কি ডাকি? টেলক ডাকি, টেলক। পরের কোশ্চেনটা, ট্যালকম পাউডারের প্রধান উপাদানটা কি? এই যে টেলক। এই যে এটা কি? টেলক। ওকে, বেবি পাউডারে কোনটি অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে? এটা হচ্ছে বোরিক অ্যাসিড। এটা কি? বোরিক অ্যাসিড। মাথায় রেখো, এটা একটা থিওরিটিক্যাল পার্ট, যেটা রিডিং পড়তে পড়তে তুমি জানবা। তো শেষ মুহূর্তে রিডিং এতটা পড়ার আসলে সময় থাকে না, এই জন্য প্রিসাইজলি আমি এমসিকিউ গুলো দেখাই দিচ্ছি এবং কিছু ইনফরমেশনও জানাই দিচ্ছি। তো বেবি পাউডারে অ্যান্টিসেপটিক হিসেবে ব্যবহার করি আমরা কি? বোরিক অ্যাসিড। আচ্ছা, ভ্যানিশিং ক্রিমের প্রধান উপাদান কোনটা? তো ভ্যানিশিং ক্রিমের প্রধান উপাদানটা বারবার হাইলাইট করে বলছি, প্রধান উপাদানটা হচ্ছে সরবিটল। এই যে
প্রধান উপাদানটা কি? সরবিটল। আর এইগুলো মোটামুটি মূল উপাদান, বাট মেইনটা হচ্ছে সরবিটল, মাথায় রাখতে হবে এটা। ওকে, তাহলে এটা আনসার কি হবে? সরবিটল। পরের কোশ্চেনটাতে যাই। মেহেদি রং এর কারণ কোন রাসায়নিক দ্রব্য? ওই যে লাসন বলছিলাম, যেটা কি? লাসন। কোল্ড ক্রিমে এটা লুব্রি হবে, লুব্রিকেটিং এজেন্ট হিসেবে ব্যবহৃত কি হয়, কি বলতো? তরল প্যারাফিন। তরল প্যারাফিন, এটা হচ্ছে লুব্রিকেটিং এজেন্ট হিসেবে ব্যবহৃত হয়, আমরা দেখলাম কোল্ড ক্রিমে। কোনটি গ্লাস ক্লিনারের মূল উপাদান? গ্লাস ক্লিনারের মূল উপাদান কি বলতো? গ্লাস ক্লিনারটা কি তোমার মনে আছে? গ্লাস ক্লিনারের মূল উপাদানটা হচ্ছে কি? অ্যামোনিয়া, তাই না? অ্যামোনিয়া। তো এই যে এখানে আনসার হবে কি? অ্যাকোয়া অ্যামোনিয়া, মানে হচ্ছে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ, যেটার মাধ্যমে আমরা তৈরি করি কি? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে আইসোপ্রোপাইল অ্যালকোহল মিলে গ্লাস ক্লিনারটা তৈরি হয়। গ্লাস ক্লিনারের মূল উপাদানটা অ্যামোনিয়া। তো অ্যামোনিয়া অ্যাকোয়া অ্যামোনিয়া মানে কি? মানে তরল অ্যামোনিয়ার কথা বলছে। তো তরল অ্যামোনিয়াটা আসলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বুঝায়, ঠিক আছে? তো এটার সাথে যখন আইসোপ্রোপাইল অ্যালকোহলটা মিশে, আইসোপ্রোপাইল অ্যালকোহলটা মিশে, তখন গ্লাস ক্লিনারটা তৈরি হয়। আইসোপ্রোপাইল অ্যালকোহল, গ্লাস ক্লিনারটা আমরা কি তৈরি করি। ওকে, গ্লাস ক্লিনার প্রধান ক্লিনিং উপাদানটা কি? আচ্ছা, এটা তো আমরা অলরেডি বলে দিলাম, অ্যামোনিয়ার দ্রবণ বা অ্যামোনিয়া গ্লাস ক্লিনারের মূল উপাদান। এটা 9 10 আমরা পড়ছিলাম। গ্লাস ক্লিনার ব্যবহৃত রাবিং অ্যালকোহলটা কি? ওই যে আইসোপ্রোপাইল অ্যালকোহল। এটা হচ্ছে আমাদের লাস্ট কোশ্চেন। টয়লেট ক্লিনারের মূল উপাদান কি? টয়লেট ক্লিনারের মূল উপাদান হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। এটাও 9 10 এ ছিল। ওকে, ডান। তাহলে এই হচ্ছে আমাদের এমসিকিউ, যেগুলো আমরা অলরেডি দেখে ফেলছি। আর লাস্টে আমরা যে এমসিকিউ গুলো দেখলাম, গ্লাস ক্লিনার মূল উপাদান দেখলাম, টয়লেট ক্লিনার মূল উপাদান দেখলাম, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, ডান। তাহলে আমরা মোটামুটি টপ 78টা এমসিকিউ দেখে ফেললাম, বিগত 9 বছর এসেছিল। তো এইগুলোই যদি তুমি ভালো করে পড়ো এবং ভাইয়ার ইনফরমেশন যেগুলো লিখে দিছে এগুলো যদি একটু মাথায় রাখো, ইনশাল্লাহ এই অধ্যায় থেকে এমসিকিউ আসলে তুমি ম্যাক্সিমাম আনসার করতে পারবে। ওকে, তাহলে এই ছিল হচ্ছে নূর ভাইয়ের আজকের ক্লাস। পরবর্তীতে আরেকটা ক্লাস নিয়ে হাজির হবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।